আইমির বাসা থেকে কিছুটা দূরে একটি হাই স্কুল আর কলেজ, তার পাশেই একটি ছোটখাটো পার্ক। স্কুল কলেজের স্টুডেন্টদের বেশিই দেখা যায় সেই পার্কে। ছুটির দিন হওয়ায় স্টুডেন্ট নেই, তাছাড়া বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার হয়ে আছে। দ্রুত গতিতে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আদি। মারাত্মক ভুল হয়ে গেছে, আইমিকে দেওয়া কথা সে কি করে ভুলে গেল। এদিক ওদিক তাকাতেই লম্বা একটি বেঞ্চে বসে থাকতে দেখা গেল আইমিকে। আদির রাগ লাগল, এমন বৃষ্টির মাঝে কেউ এভাবে বসে থাকে। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল আইমির দিকে, ধপ করে আইমির পাশে গিয়ে বসে পড়ল। আইমি তাকালো না, দাঁড়িয়ে পড়ে হাঁটতে লাগল। আদি ডাক দিল, আমি এসেছি আর তুমি চলে যাচ্ছইনি। আইমি সরাসরি তাকালো আদির দিকে। আদি তার লাল হওয়া চোখ দেখে ভড়কে গেল, অসহায় হয়ে বলল, কাদার কি হলো ইমি? আমার ভুল হয়েছে, বলেছি কিন্তু একবার। আইমি কণ্ঠ ধরে বলল, তুমি কোথায় গিয়েছ আদি? তুমি প্রায় 2 ঘন্টা আগে আমাকে বলেছিলে তুমি মাঝরাস্তায়, তারপর উদাও। ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগে এখানে আসতে, আর তোমার 2.5 ঘন্টা। কোথায় ছিলে আদি? আদি অবাক হয়, বলে, ইমি ব্যাপারটা অত সিরিয়াস কিছু না। আমার কি হয়েছে আমি নিজেই জানি না। এখানে আসার কথা মাথায় ছিল না। যখন বাসায় ফিরে ফ্রেশ হতে গেলাম, তোমার মেসেজ দেখে মনে পড়ল। এগেইন সরি ইমি। এত সরি কিন্তু আমি কাউকে বলিনি কোনোদিন। আইমি হিচকি তুলে কাঁদে, বলে, এসেছ কেন? না আসলেই ভালো হতো, আমি আজ রাতটা এখানেই কাটাতে পারতাম। ভালোই হতো। আদি আইমির কথায় হেসে দেয়, বলল, বখাটেদের বখাটেপনা সহ্য করতে পারতে? আইমি চোখ লাল করে তাকায়, বলে, পারতাম। আদি হো হো করে হেসে ওঠে। আইমির এতে দ্বিগুণ রাগ বাড়ে, বলে, তুমি হাসো ভালো করে, আমি যে বুড়ি হয়ে যাচ্ছি সেদিকে তোমার খেয়াল নেই। আদি আবারও হাসে, বলে, ইমি 23 হলে কেউ বুড়ি হয়ে যায় না, 25 হতে হবে। আমি পিচ্ছি বউ সামলাতে পারবো না। আইমির প্রচণ্ড রাগ লাগে, বলে, কিন্তু আমার বুড়া বর চাই না। তুমিও তো বুড়ো হয়ে যাচ্ছ। বিয়ে হয়ে গেলে এতদিনে বাচ্চা কাচ্চার মা হয়ে যেতাম, আর তুমি বাবা। আদি হাসতে সামনের দিকে ঢলে পড়ে। আইমি ধরে, বলে, এভাবে হাসবে না আদি, রাগ হয়। আদি তারপরও হেসে যায়, বলে, ইমি তোমার বাচ্চা কাচ্চার মা হওয়ার এত শখ, আমি আরও ভাবছি বিয়ের 2 বছর বাচ্চা কাচ্চার নাম নেওয়া যাবে না। আর তুমি বিয়ে হওয়ার আগেই কি সব ভেবে আছো? ইমি কিল দেয় জোরে, বলে, না আমার চাই। বিয়েটা কবে হচ্ছে? বাবা কিন্তু এবার সিরিয়াস। আদি এবার নিশ্চুপ হাসে, বলে, এবার আমিও সিরিয়াস। বিয়ে করে সোজা এব্রোড, হানিমুনটাও সেখানেই সেরে ফেলব। এক ঢিলে 2 পাখি। এই দেখো আমাদের বৃষ্টিবিলাস অলরেডি শেষের দিকে। জ্বর সর্দি বাঁধালে কিন্তু এই ডক্টর নিজেই মরবে, সাথে আপনি পেশেন্টকেও সামলাতে পারবে না। আইমি নাক ফুলে তাকায়, বলে, এইটা কোনো বৃষ্টিবিলাস হলো আদি? আদি আইমির নাকে টোকা দেয়, বলে, আচ্ছা এখন না, বিয়ের পর শিখিয়ে দিও। আইমি আদির দুষ্টুমি বুঝতে পারে, বলে, তোমাকে আমি খুব মারব আদি। আদির হাসি মুখরিত হয় বৃষ্টির ঝুমঝুম আওয়াজের সাথে। আইমির রাগ ধীরে ধীরে শূন্যতে নেমে আসে সেই হাসিতে মত্ত হয়ে। নীরা আর অর্পি দুজনই ঈশার বান্ধবী। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বেশ জমকালো বন্ধুমহল নেই তার। কারো সাথে তেমন হুটহাট মিশে যেতে পারে না, কারো সাথে তেমন জেচেপড়ে কথাও বলতে জানে না। নিজের এসব বাজে অভ্যাসের কারণে নিজের প্রতি সে বড্ড বিরক্ত। কেন সে অন্য 10 জনের মতো হেসে খেলে কথা বলতে পারে না? কেন কারো সাথে সহজে মিশতে পারে না? নীরা অর্পি দুজনই তার ভালো বন্ধু হলেও তার অতীত জানা নেই তাদের। জানায়নি ঈশা, তার জীবনে অতীত বলতে কিছুই নেই। যা আছে তাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার জীবনের এখন একমাত্র লক্ষ্য পড়াশোনা শেষ করে নিজের পায়ের তলার মাটি শক্ত করা, যাতে কেউ তাদের ইচ্ছে মর্জি তার উপর চাপিয়ে দিতে না পারে। যার কতদিন অন্যের দয়ায় বাঁচবে সে, আর কতদিন অন্যের কাঁধের উপর বোঝা হয়ে থাকবে। রিপুদা আর কত করবে তার জন্য? তারও তো ভবিষ্যৎ আছে। রিকশায় 3 বান্ধবী কোনোমতে চেপে বসল। রিকশা চলতে লাগল। 3 বান্ধবীর কথা হাসিতে পথ ফুরোতে লাগল। আচমকা বাইক এসে আক্রমণ করে বসল রিকশায়। রিকশাচালক পড়ে গেল মুখ থুবড়ে। লোকজন ছুটে এল। ঈশা মাঝখানে বসায় অর্পির গায়ের উপর পড়ল। হাতে ব্যথা পেল। তার পিঠের উপর পড়ল নীরা। পিঠেও অসহ্য ব্যথা অনুভূত হল। অর্পি হাতে ভীষণ আঘাত লাগল।
সে জ্ঞান হারাল। নীরার উপর পুরো রিকশা উল্টে পড়ায় সেও মারাত্মকভাবে আহত হল। মুহূর্তেই সেখানে এক অঘটন ঘটে গেল। লোকজন এসে বাইকের মালিককে গালিগালাজ করল। বাইকওয়ালা সহমর্মিতা না দেখিয়ে উল্টো সুরে বকাঝকা করতে লাগল রিকশাচালককে। রিকশাচালক তাতে কান দিল না। মেয়ে তিনটাকে তোলার চেষ্টা করল। ঈশা আহত দুই বান্ধবীদের দেখে ডুকরে কেঁদে উঠল। নিজের ব্যথা ভুলে দুই বান্ধবীকে ডাকাডাকি করল। নীরা আওয়াজ করলে ও অর্পি আওয়াজ করল না। তার নাক দিয়ে রক্ত বেরোল। ঈশা লোকজনের সাহায্যে কোনোমতে দুইজনকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করল। হাত ব্যথায় ঠনঠন করে উঠল। রিপকে ফোন দিতে গিয়েও দিল না। মানুষটা শুধু শুধু টেনশনে পড়বে। নীরা আর অর্পির মা বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিল। প্রিয় দুই বান্ধবীর এমন মারাত্মক জখম নিজ চোখে দেখে সে কান্না আটকে রাখতে পারল না। কেবিনের সামনে দাঁড়িয়ে নীরবে সে চোখের জল ফেলল। আর্তনাদ শোনা গেল আর বেশ কিছু রোগীর পরিবার পরিজনদের। রিকশাচালক হাতে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে। রিকশাচালককে দেখে ঈশার কষ্ট লাগল। কিছুক্ষণের মধ্যে অর্পির মা আর নীরার বাবা চলে এল। বেশ চিন্তিত হয়ে ডক্টরের সাথে কথা বলতে দেখা গেল। ঈশার হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগল। ব্যথায় সে চোখমুখ কুঁচকে রাখল। অর্পির মা এসে একদফা চেঁচামেচি করল ঈশার উপর। ঈশা ব্যথা পায়নি অথচ অর্পির নাকমুখ হাতে জখম হল। বিষয়টা অদ্ভুত না? ঈশার মনে হল অর্পির মতো আঘাত তার পাওয়া উচিত। তার জন্য তো এভাবে ভেবে দেখার কেউ নেই। তাই সে এমন ব্যথা পেলে তেমন কিছুই হতো না। সে কেন এমন আঘাত পেল না? সূর্য হেলে পড়ল পশ্চিম আকাশে। সন্ধ্যা নামতে চলল। ঈশাকে বাড়ি ফিরতে না দেখে জহির মিয়া বাড়িতে চিল্লাচিল্লি শুরু করল। রিপ বাসায় ফিরে ঈশা ফিরেনি দেখে চিন্তিত হয়ে পড়ল। মেয়েটি আবার কোনো বিপদে পড়ল না তো? ঈশার ফোনে কল দিতেই ঈশা ফোন ধরল। বলল, আমি হসপিটালে রিপুদা বান্ধবীর জন্য এসেছি। রিপ চিন্তিত হয়ে প্রশ্ন করল, তোর কিছু হয়নি তো? তুই মিথ্যে বলছিস আমায়? ঈশা না না করে বলল, কিচ্ছু হয়নি আমার। আমি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরছি। রিপ ধমক দিয়ে বলল, আসবি না, আমি যাচ্ছি। চুপচাপ এক জায়গায় বসে থাক। ঈশা আর বারণ করতে পারল না। চুপচাপ কেবিনের সামনের রাখা লোহার লম্বা টুলের উপর বসে রইল। বেশিক্ষণ বসে থাকতে পারল না। পিঠের যন্ত্রণা বেড়ে গেল। হাত আর পিঠের ব্যথা মারাত্মক রূপ নিতে লাগল। সে উঠে দাঁড়াল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। কিছুক্ষণ পর সেই হাঁটাহাঁটি করার শক্তিটাও যেন ফুরিয়ে এল। সে ক্লান্ত হয়ে টুলটায় বসে পড়ল। দেওয়ালে হেলান দিয়ে সে চোখ বুজল। চোখের জল গড়াল। সহ্যশক্তি এবার ফুরিয়ে আসল। যেন সে চেতন হারাল। নিজেকে আর খুঁজে পেল না। পিটপিট করে চোখ খুলে ঈশা নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। হাত নাড়াতেই ব্যথা অনুভব হল। ঠান্ডা কিছু অনুভব হতেই হাতের উপর ভারী কিছু দেখতে পেল। একজন নার্স এসে ভারী জিনিসটি তুলে নিল। বলল, আপনার হাত মচকে গিয়েছে আপু। আপনি ট্রিটমেন্ট না নিয়ে বসেছিলেন কেন? আপনি জ্ঞান হারিয়েছেন। ঈশা তার ব্যাগ দেখতে পেল পাশে। ব্যাগ হাতে নিয়ে বলল, বিলটা কিছুক্ষণ পর দিলে হবে? নার্স মাথা দুলিয়ে চলে গেল। ঈশা কাঁপা কাঁপা পায়ে বেড থেকে নেমে এল। অর্পি আর নীরার কেবিনের দিকে যেতেই সেখানে তাদের পরিবার পরিজনের ভিড় দেখতে পেল। নিজের অজান্তেই হাসল সে। বাইরে বের হয়ে দেখতে পেল, পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তার পাশে রিকশার জন্য সে দাঁড়িয়ে থাকল। ফোনে চার্জ শেষ। রিপকে ফোনও দিতে পারল না। পুরো হসপিটালে তন্নতন্ন করে খুঁজল রিপ ঈশাকে। দুইটি কেবিনে অর্পি আর নীরাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। নার্সকে জিজ্ঞেস করতেই নার্স জানাল, উনি আবার বিল পে করার জন্য আসবেন বলেছিলেন। রিপের মেজাজ বিগড়ে গেল। মেয়েটা তাকে আজ আবার ও মিথ্যে বলল। একটুও আপন মনে করে না মেয়েটা তাকে। এতটা পর সে, এতটা সামনে কালো কার এসে থামাতেই ঈশা খানিকটা অস্বস্তিতে পড়ল। সরে অন্যদিকে দাঁড়াল। ড্রাইভিং সিটে বসা ছেলেটি কাচভেদ গলা বের করে দিল। বলল, কোথায় যাবেন মিস? ঈশা মাথা তুলে তাকাল না। বলল, কোথাও না। কিন্তু পরক্ষণে কণ্ঠটি চেনা মনে হতেই সে চমকে চোখ তুলে তাকাল। হাত পা অনবরত কাঁপাকাঁপি শুরু করল। সে বিড়বিড় করে কিছু একটা বলল। খেয়াল করল, তরতর করে তার ঘাম ঝরছে। সে ছেলেটির চোখ থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। কিছুই বলল না, দাঁড়িয়ে থাকল। ছেলেটি আবার বলল, আমি কিন্তু কোনো কিডন্যাপার নয়। একজন ডক্টর। বলতে পারেন আপনার। ঈশা কেঁপে উঠল। সরাসরি ছেলেটির দিকে তাকাল। বলল, আমার? ছেলেটি মাথা নাড়িয়ে হাসল। বলল, উঠে বসুন।
বুঝিয়ে বলি। ঈশা উঠতে চাইল না, বলল, আমি রিকশায় যাব। ছেলেটির কেন জানি রাগ উঠল। বলল, এজন্যই বলে কাউকে যেচে পড়ে সাহায্য করতে নেই। অসহ্য। ঈশার হাসি পেল। আদি গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে বলল, যাচ্ছি। আদি চুপ করে বসল। ঈশা তার পাশে এসে বসতেই হাত নেড়ে বলল, বাহ, গুড জব। আমি তো ভেবেছিলাম পেছনে গিয়ে বসবেন। ঈশা চুপ থাকল। ডক্টরের পাশাপাশি কতদিন পর, কত মাস পর বসল সে। গাড়ি চলতে লাগল। দুজন নীরব সময় কাটল অনেকক্ষণ। আদির ফোনে কল এল। ওপাশের মেয়েটি জানতে চাইল, কি করছো? আদি তার পাশে বসে থাকা নির্বচারীকে একবার দেখে নিয়ে বলল, বেহুশ হয়ে পড়ে থাকা রোগীকে কোলে ছড়াচ্ছি। তারপর সেবা করছি। আবার ড্রাইভার সেজে ড্রপ দিচ্ছি। ব্যাপারটা কেমন হচ্ছে ইমি? ঈশা নড়েচড়ে বসল। ফোনের ওপাশে মেয়েটি আদিকে বলল, এত ফাজিল তুমি আদি, রাখছি এখন। ফ্রি হয়ে কল দিও। ঈশা বুঝল না, লোকগুলো এসব কি বলেছে। মাথা ঠিকঠাক আছে তো, নাকি আগের চাইতে ও পাগল বেশি হয়ে গেল? আদি গাড়ি চালাতে মনোযোগ দিল। গান ছেড়ে দিল। ঈশা শুধু সামনে তাকিয়ে থাকল। নড়ল না, চড়ল না। আদি বিরক্ত হল। এই মেয়েটি কি গুনে গুনে কথা বলে নাকি? অসহ্য। খান বাড়ির সামনে আসতেই ঈশা হাত নাড়াল। বলল, নামব। আদি তাকালো সরাসরি তার দিকে। বলল, আমি নামব বললে কি হয়? ঈশা নীরবে হাসল। গাড়ি দরজা খুলতে গিয়ে খুলতে পারে না। আদি নিঃশব্দে হেসে লক খুলে দেয়। ঈশা ততক্ষণে চেপে থাকে গাড়ির সিটের সাথে। এই লোকটা সব মেয়ের সাথে এমন করে। সব মেয়ের গায়ে ঝুঁকে পড়ে নাকি? আদি লক খুলে দেয়, কিন্তু সরে না। চোখ ঘুরিয়ে তাকায় ঈশার দিকে। এত কাছাকাছি, একে অপরের নিঃশ্বাসের আওয়াজ আদানপ্রদান হচ্ছে যেন। ঈশা চোখবন্ধ করে চেপে রইল। বিড়বিড় করে কি যেন বলল। আদিও চোখবন্ধ করে রাখল। ঈশা কোনো সাড়াশব্দ না পেয়ে চোখ মেলে দেখল। আদিকে এভাবে চোখবন্ধ করে থাকতে দেখে ভড়কে গেল। কিছু বুঝে উঠার আগেই আদি হাতের আঙুল দেখিয়ে বলল, 8। তারপর পরি সরে গেল। ঈশা জোরে জোরে শ্বাস নিল। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল। বলল, 9। আদি হতবাক হয়ে তাকিয়ে রইল ঈশার দিকে। ঈশা চোখ সরিয়ে নিল। বলল, ড্রাইভার সাজার জন্য থ্যাঙ্কস ডক্টর আদি চৌধুরী। আদি দ্বিতীয়বার অবাক হল। বলল, নামও জানা আছে? ঈশা শুধু হাসল। ঘাড় ঘুরিয়ে চলে গেল। আদি অবাক হল। বলল, 9 হয় কেমনে? গুনে গুনে 8বার দেখা হয়েছে। 9 কিভাবে হয়? ঈশা গেইটের ভেতর ঢুকে পড়ল। গেইট বন্ধ করে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকল। আদি গাড়ির কাচ ভেদ করে গলা বের করে দিল। বলল, চলে গেল। 9 কিভাবে হয় বলল না কেন? এমন মেয়ে আদি চৌধুরীর বড্ড অপছন্দ। অসহ্য। ইমির মতো হতে হবে। অপ্রয়োজনে না বললেও প্রয়োজনে কথা বলতে হবে। সে আওয়াজ করে গাড়ির দরজা ধপ করে বন্ধ করে দিল। গাড়ি যে পথে এসেছে সেই পথে আবার ঘুরিয়ে নিল। ঈশা গেইট সামান্য আলগা করে দিল। গলা উঁচিয়ে দেখল গাড়িটা ঠিক যে পথে এসেছে সেই পথে আবারও ফিরে যাচ্ছে। সে অবাক হল। বলল, আপনি কি সত্যিই আমার ডক্টর? মিষ্টির এত কাছে থেকেও চিনতে পারলেন না? মিষ্টি কি তাহলে আইমির কাছে হেরে গেল? আইমি কি আপনাকে মিষ্টির চাইতেও বেশি ভালোবাসে? প্রথম আপনার সাথে আমার মন কেমনের সন্ধ্যায় দেখা হলো। এই সন্ধ্যাটি আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে। আপনারও কি থাকবে ডক্টর? আদি গাড়ি চালাতে চালাতে ফোন বের করল। ফোন দিল আইমিকে। আইমি ফোন ধরার সাথে সাথে বলল, মিস করছেন নাকি ডক্টর আদি চৌধুরী? আদি রাগ দমন করে হাসল। বলল, হ্যাঁ, এই মন কেমনের সন্ধ্যায় আদির ইমিকে খুব বেশি মনে পড়ছে। খুব বেশি মিস করছে। তাই ফোন দেওয়া। আমি ঝড়ো হাওয়ায় ঝরে পড়া একটি বকুল ফুল। আমি হঠাৎ করে কুড়িয়ে পাওয়া একটি কানের দুল। মন কেমনের দিনে আমি একফোঁটা বৃষ্টি। আমি সেই মেয়ে, যে ডক্টরের মিষ্টি। ছোট্ট একটুখানি কাগজের টুকরোতে এবড়োথে বড় লেখাগুলো খুব করে টানল আদিকে। ভ্রু কুচকে সে তাকিয়ে থাকল কাগজটির দিকে। কলমের কালির ছাপ বলে দিচ্ছে লেখাগুলো বেশ পুরনো। 2-3 বছর হবে বোধ হয়। এভাবে লেখাগুলো কে লিখবে? মিনি কেনই বা মিষ্টি ডাকে? কাকে ডাকে? কেনই বা ডাকে? কে এই মিষ্টি? তার অ্যালবামের পাতায় কি করে এই কাগজের টুকরোটি এল? কাগজের টুকরোটি সে নাক দিয়ে শুকল। কি অদ্ভুত, এই কাগজে কি করে ওই শাড়িতে লেগে থাকা সুগন্ধটি এল? কাগজটি সে রেখে দিল। বারান্দায় গিয়ে বসল। আনমনা হয়ে বসে রইল খানিকক্ষণ। আচ্ছা, মিষ্টি কি আইমি হতে পারে না?
সে তো এতক্ষণ তা ভেবেই দেখেনি। আদি দৌড়ে গেল খাঁচার কাছে। বেঁধে রাখায় মিনি রাগ করল। ঠোঁট দিয়ে পাকুড়তে লাগল। আদির দিকে তাকালো না। আদি খাঁচার দরজা খুলে দিল। বলল, মিনি বেরিয়ে এসো। মিনি বেরোল না। অন্যদিকে ফিরে পাকুড়তে লাগল। আদি আবার ডাকল, মিনি বেরিয়ে এসো বলছি। মিনি। মিনি যখনই বেরোল না আদি নিজেই তাকে বের করল। মিনি সাথে সাথে হাতে ঠোকর দিয়ে বসল। আদি আওয়াজ করে বলল, কি হয়েছে মিনি? রাগ করে থেকোনো। সরি মিনি। মিনি ডেকে উঠল, আদি ব্যাড বয়। ব্যাড বয়। আদি হাসল। মিনিকে হাতের তালুতে নিয়ে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে এল। মিনিকে বলল, মিনি বলো মিষ্টিকে। তুমি কাকে মিষ্টি বলে ডাকো? রাইনা আদিকে ডাকতে চাইল, কিন্তু যখন আদির মুখ থেকে অমন প্রশ্ন শুনল, সে ভড়কে গেল, স্তব্ধ হয়ে গেল। আদির কি তাহলে মিষ্টিকে মনে পড়েছে? না কি করে মনে পড়বে? রাইনার মাথায় চিন্তার ঢেউ খেলে গেল। সে আদিকে ডেকে উঠার আগেই পেছনে থেকে আলিয়া ডেকে উঠল। রাইনা চুপচাপ দাঁড়িয়ে থাকল। শান্ত চোখে আলিয়া ধমক দিল, বলল, আদিকে কিছু জানানোর চেষ্টা করবে না। আদির বর্তমানই আদির ভবিষ্যৎ। আইমি আদির ভবিষ্যৎ। আদি আইমিকে ভালোবাসে, অন্য কাউকে নয়। আদি বেরিয়ে পড়ল মিনিকে নিয়ে। মিনি আদির হাতে ক্রমাগত ঠোকর দিল। আদি জানতে চাইল, মিনি বলো কে মিষ্টি? মিষ্টি আমার কে হয়? তুমি আমাকে তার কথা বলবে। মিনি ডেকে উঠল, মিষ্টি বউ। মিষ্টি বউ। আদি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনির কথা বোধগম্য হতেই সে চমকে উঠল। বলল, কার বউ মিনি? মিনি আদির হাতে ঠোকর দেয়। বলে, আদি মিষ্টি। মিষ্টি আদি। মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। আদি বলল, আইমি। আইমি কি মিষ্টি? আইমি কি বউ? কে মিনি? মিনি ডাকল, আইমি বউ। আইমি বউ। আদি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। বলল, থ্যাঙ্কস মিনি। মেনি মেনি থ্যাঙ্কস। মিনি আদির কাঁধে উঠে গেল। আদির গালে গাল ঘষে নিল। ডেকে উঠল, মিষ্টি বউ। মিষ্টি বউ। আদি আবারও হাসল। বলল, মিনি তুমি খুব সুন্দর নাম দিয়েছ আইমির। নামটা ঠিক আইমির মতো মিষ্টি। মিনি উড়ে চলে গেল। আদি মিনির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকল। বলল, আইমি তো আদির ইমিই হয়ে থাকবে। কিন্তু ওই কাগজটাতে তো ডক্টরের মিষ্টি বলা হয়েছে। জহির মিয়া হেসে কুটি কুটি হল পরীর আর রিপের কাণ্ডে। রিপ তার পিঠের উপর পরীকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। পরীর হাসিতে ঝলমল করছে ড্রয়িং রুম। পরীর হাসির আওয়াজে জহির মিয়াও হেসে উঠল। জহির মিয়া নামিয়ে দিতে বললে পরী ঠোঁট বাঁকাল। রিপের চুল টানতে টানতে রাগ করে মাথা নিচে নামিয়ে রাখল। হাসির আওয়াজ বন্ধ হয়ে আসলে রিপ ঘাড় ঘুরিয়ে তাকালো পরীর দিকে। বলল, পরী তুমি রাগ করেছ দাদাইয়ের কথায়। জহির মিয়া হেসে কোলে তুলে নিলেন পরীকে। পরী জহির মিয়ার দাড়ি টেনে ধরল। তারপর ভা ভা করে কেঁদে দিল। মুনা দৌড়ে আসল। হাত বাড়িয়ে বলল, আমার মাকে কে মেরেছে? দাদাই নাকি কাকাই? রিপ হেসে সোফায় হেলান দিয়ে বসে বলল, এখনই কাকাইয়ের দোষ না? ঈশা বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে পা রাখল। বিরক্ত হয়ে বলল, তোমাদের জন্য পোড়ায় মন বসাতে পারছি না। পরীকে এভাবে কাঁদাচ্ছ কেন? চিৎকার চেঁচামেচিতে আমার পোড়ায় মন বসে না। রিপ সোফায় আইস করে বসল। বলল, কে কাঁদিয়েছে? তোর ভাইঝি এমনি এমনি ভা ভা করছে। ঈশা তেরে এল। বলল, রিপুদা ভাইঝি ভাইঝি করবে না একদম। ওর নাম আছে নাম ধরে বলবে। রিপ হো হো করে হাসতে লাগল ঈশার রাগ দেখে। মুনা এগিয়ে আসল। বলল, আহা তোরা ও ঝগড়া শুরু করলি? রিপ হাসতে হাসতে বলল, তোমার মেয়েকে ভাইঝি বলেছি এতেই মহারানীর রাগ? ঈশা এবার চিল্লিয়ে বলল, তোমার মেয়ে মানে কি আবার? ওর নাম পরী। 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 রিপ অবাক হল। বলল, তুই এত রাগ করছিস কেন? মুনা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তালহা বেগম চেঁচিয়ে ঈশাকে ডাকলেন। ঈশা গটগট পায়ে হেঁটে চলে যায়। রিপ অবাক হয়ে ঈশার যাওয়া দেখে। তার ইস্যুর রাগও আছে? তালহা বেগমের কথায় ঈশার বুকে চিরে হতাশা বের হল। কান্না পেল। তালহা বেগম তারপরও তাকে বকে গেলেন, পরীর ব্যাপারে তুই কোনো নাক গলাবি না। কোন অধিকারে তুই আমার নাতনির ব্যাপারে নাক গলাস? কিছু বলছি না বলে এই নয় যে কিছু বলবো না। সীমা অতিক্রম করার চেষ্টা করবি না, নইলে এই বাড়িতে ও ঠাঁই হবে না। ঈশা ফুপিয়ে কেঁদে উঠে। স্বার্থের জন্য সবাই তাকে ব্যবহার করে তার প্রমাণ আজ সে হাতে নাতে পেল। সে কি শুধুই ব্যবহারের জিনিস? ব্যবহার করা শেষ হল, তারপর ছুঁড়ে ফেলে দিল। এ কেমন অবিচার তার সাথে? কে তার সাথে অন্যায় করেনি?
যাকে সে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছে সে তার প্রয়োজনে লেগেছিল। প্রয়োজন শেষ, তাই তাকে ও দরকার নেই। অবশ্য তার দোষও কি করে দেওয়া যায় না। ডক্টর তো সেই আগের ডক্টর নেই। সেই আগের ডক্টর নেই, কথায় কথায় মিষ্টি নামটি যার উচ্চারণ না করলে চলত না। সে আজ সারাক্ষণ ইমি ইমি বলে জপে। যে ডক্টর মিষ্টি একটু রাগ করলে রাগ ভাঙানোর জন্য নিষ্পিস করত, আজ সেই ডক্টরের কাছে মিষ্টির রাগের কোনো পাত্তা নেই। থাকার কথাও নয়, কারণ মিষ্টি সম্পূর্ণরূপে অপরিচিতা ডক্টরের কাছে। ডক্টরের মনে থাকা তো দূরে থাক, ডক্টরের ভাবনাতেও সে নেই। থাকার কথা নয়, কারণ ডক্টর কোনোদিন মিষ্টির ছিল না, ছিল আইমির। থাকবে, থাকুক। রিপ দরজা ধাক্কাল। ঈশা দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে চোখমুখ মুছে নিল। কণ্ঠ পরিষ্কার করে বলল, রিপুদা আমি পড়ছি, ডিস্টার্ব করো না প্লিজ। রিপ থামল না, বলল, তোর গলা এমন শোনাচ্ছে কেন? দরজা খোল। ঈশা আবার কাঁদে, বলে, এত দরদ দেখাবে না রিপুদা। তুমি তোমার লাইফ নিয়ে ভাবো, তোমার বউ বাচ্চার কথা ভাবো। রিপ অবাক হয়, এই মেয়ে কি পাগল হলো? কি সব বলছে? সে আবার বলল, তুই দরজা না খুললে আমি দরজা ভাঙতে পারি। সিন ক্রিয়েট করতে না চাইলে তাড়াতাড়ি দরজা খোল। ঈশা বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দে। অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। রিপ তার সামনাসামনি গিয়ে দাঁড়ায়। ছলছলে চোখ দেখার সাথে সাথে সে নীরব কণ্ঠে জিজ্ঞেস করে, কে কি বলেছে তোকে? বল আমাকে। ঈশা ভড়কে যায়, বলে, কিছু হয়নি রিপুদা, জেরা করো না তো, ভালো লাগছে না। রিপের রাগ উঠে, চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর? কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাস। হসপিটালে একা একা গিয়ে ট্রিটমেন্ট করছিস, কি ব্যামো নিয়ে ঘুরছিস বল তো তুই? ঈশা চোখ মুছে নিয়ে বলল, একটু হাতটা মচকে গিয়েছে, আর বেশি কিছু না। তুমি এখন যাও, মামি শুনলে চেঁচামেচি করবে। রিপ নড়ল না, বলল, কেন কাঁদছিস তুই? ঈশা মাথার একপাশ ধরে চিৎকার বলল, কিচ্ছু হয়নি বললাম না। তুমি বারবার এক কথা কেন জিজ্ঞেস করো? কিসের এত দরদ তোমার আমার প্রতি? রিপ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ঈশার দিকে। এতদিনের বিশ্বাসে আজ মনে হলো আঘাত লাগল। এ মেয়েটা তাকে এভাবে বলছে, যার জন্য তার এত লড়াই। সে তাকে এভাবে বলছে, তার সহ্য হল না, তার কষ্ট লাগল, বুকটা হাহাকার করে উঠল। কিসের এত দরদ মেয়েটি কেন বুঝে না? কেন বুঝতে চাই না? কোনরূপ আওয়াজ না করে রিপ বেরিয়ে পড়ে রুম থেকে। ঈশা পিছু পিছু দৌড়ে যায়। রিপদা, রিপদা বলে ডেকে দৌড়াই। রিপ দাঁড়ায় না। ঈশা তার পিছু যেতে না যেতেই থমকে দাঁড়ায় পরীর কান্নার আওয়াজে। মুনার কাছে গিয়ে পরীকে ছোঁয়ার আগেই মুনা পরীকে নিয়ে চলে যায়। পরী কান্নার মাঝে আওয়াজ করে ডাকে, ফিপফি। ঈশা আর পিছু ফিরে তাকাতে পারে না। রিপের পিছু নেয়। রিপ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঈশা গেইটের কাছাকাছি গিয়ে চিৎকার করে ডাকে, রিপদা তুমি ও আজ আমায় ভুল বুঝলে। সবাই বুঝে না, আমি কেন এমন করি? কেউ বুঝে না, ডক্টর ও বুঝে না। আমার কল্পনায় এসে ও আমাকে শান্তি দেয় না, আমাকে ঘুমোতে দেয় না। আমি ইচ্ছে করে কিছুই করিনি রিপদা, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমি বাধ্য হয়েছি। ঘড়ির কাঁটা দেখে ঈশা আন্দাজ করে নিল মধ্যরাত। রিপের ঘরে রিপকে পেল না। হাতে খাবার প্লেট নিয়ে সে এগোলো ছাদের দিকে। ছাদের এক কোণায় রেলিং ঘেঁষে বসা ছেলেটিকে দেখে সে অবাক হল। পাশে গিয়ে বসল, বলল, রিপদা খাবে না? কিন্তু রিপের তাতে কোনো হলদোল নেই। অদ্ভুতভাবে সে মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে। চোয়াল শক্ত। ঈশা আবারও বলল, আমি খাইয়ে দিচ্ছি, হা করো। রিপ তার দিকে তাকালো। ঈশা তাকাতেই চোখ ফিরিয়ে নিল। বলল, আমি খাবো না। ঈশা ভাতের লোকমা মুখের সামনে নিয়ে গিয়ে বলল, খেয়ে নাও। আমিও খাইনি। রিপ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্রমাণ করতে চাইছিস? আমি খাচ্ছি না বলে তুইও খাচ্ছিস না? ঈশা ভ্রুকুচকে বলল, না, আমার খিদে নেই তাই খাইনি। রিপ নড়েছে বসল, বলল, কালকে ও বলতে শুনেছিলাম তুই রাতে ভাত খাবি না। আমি জোর করিনি, কারণ তুই আমাকে অনুরোধ করেছিস বলে। তাই বলে আজও। ঈশা স্বাভাবিক ভঙ্গিতে ভাত মাখাতে মাখাতে বলল, আজ খিদে পেয়েছে, কেউ একজন খাচ্ছে না বলে আমিও খাচ্ছি না। রিপ অন্যদিকে ফিরে ব্যঙ্গ করে হাসে। তাচ্ছিল্যর সুরে বলে, শোন আমাকে একদম দরদ দেখাতে আসবি না। কিসের এত দরদ আমার প্রতি তোর? ঈশা চমকে তাকায় রিপের দিকে। বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি কি খাবে নাকি চলে যাব? রিপ অন্যদিকে মুখ করে বলে, চলে যা,
খাবো না আমি। ঈশা চট করে অন্যদিকে মুখ করে তাকায়। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমার খিদে পেয়েছে খুব। তুমি না খেলে আমি কি করে খাই? তুমিও সবার মতো আমাকে ভুল বুঝে বসে থাকো। সবাই রাগ দেখায় আমার সাথে। আমি কি দেখাতে পারি না একটু? কি না কি বলেছি তার জন্য তুমি সারাদিন বাসায় আসনি? কিচ্ছু খাওনি, কথাও বলনি। আমি কেউ না তোমার। সবার মতো তুমিও আমায় পর মনে করো। রিপ অবাক হয়ে শোনে ঈশার কথা। তার গাল বেয়ে পড়া জল দেখে তার কষ্ট হয়। বুকে জ্বালাপোড়া হয়। সেই সহ্য করতে পারে না মেয়েটার চোখের জল। অনেকক্ষণ পর বলে, খাবো। ঈশার চোখ খুশিতে চকচক করে ওঠে। খাইয়ে দিতে দিতে বলে, অন্যদের মতো তুমি কেন হলে না রিপদা? না হলে আমার আর কোনো কষ্ট থাকতো না। তুমি কেন আমায় ভালোবাসো সেটাও আমি জানি। তোমার কোনো বোন নেই তাই। বোন থাকলে অতটাও ভালোবাসতে না। বউ বাচ্চা থাকলে ও ভালোবাসতে না। আচ্ছা তুমি যখন বিয়ে করে ফেলবে তখন আমাকে আর এতটা ভালোবাসবে না? রিপ শুধু শোনে যায় মেয়েটির কথা। আনমনা হয়ে বলে, আমি অন্য কাউকে কেন বিয়ে করতে যাব? বোন নেই তোকে ভালোবাসি। কেমন লজিক তোর? ঈশা খাইয়ে দিতে দিতে বলে, ঠিক বলেছি। তুমি বিয়ে করবে না তো? তোমার বউ বাচ্চা হয়ে গেলে দেখবে এই ইস্যুর কথা তোমার তখন গুনে গুনে মনে পড়বে। কথা বলার সময়টাও হয়তো পাবে না। রিকদার মতো। রিকদা ও আমায় ভালোবাসে জানো? দেখায় না আর কি। আমি তোমাদের দুজনেরই খুব প্রিয় আমি জানি। আমি সত্যিই লাকি যে তোমাদের মতো দুইটা ভাই পেয়েছি, যারা আমার মাথার উপর ডাল হয়ে আছে। রিপ বরাবরের মতো চুপ হয়ে শোনে ঈশার কথা। বলে, তুই তো দেখছি অনেক জ্ঞানী ইস্যু। কত কিছু জানিস তুই। অথচ আমি একমাত্র বোকা যে কত কিছু ভেবে বসে থাকি। আমি কেন তোর মতো হলাম না বলতো? ঈশা ভাতের লোকমা মাখতে মাখতে আনমনা হয়ে ভাবে, আমার মতো হতে যেও না রিপদা। কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। যে কষ্ট আমি প্রতিনিয়ত সহ্য করছি, সেই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। কখনো পারবে না। শহরতলিতে মেলা বসেছে। নানান রকম মানুষের ভিড়, কেনাকাটা, নাগরদোলা, বাঁশি, লোকজনের সমাগমে পরিবেশ ভারী হয়ে উঠেছে। খানিকটা সমতল, নির্জন জায়গায় এসেই দাঁড়িয়েছে আইমি। সাথে তার বেশ কয়েকজন বন্ধুবান্ধব। অপেক্ষায় তারা আদির। অনেকদিন পর বন্ধুবান্ধবদের পেয়ে আইমি যেন কথার ঝুলি নিয়ে বসেছে। তার কথার মাঝে মাঝে এক একটি হাসির ফোয়ারা বয়ে যাচ্ছে। হাতে সবার বাদাম। কুটকুট করে খাচ্ছে সবাই। আদির কথা বলতে বলতে যেন হাঁপিয়ে উঠল আইমি। শেষমেশ বলল, শোন দোস্ত, আদির কথা বলতে গেলে আমি সত্যিই শেষ করতে পারবো না। আদি হুট করে খুব বাচাল টাইপের হয়ে গিয়েছে। ওর যখন মাইন্ড ফ্রেশ থাকে, সবসময় হাসি খুশিতে থাকে। বেশি বেশি কথা বলে। যখন মন খারাপ থাকে, আমি নিজেই ওকে ভয় পাই। 4 বছর আগের আদিকে আমি এখনো পুরোপুরি ফিরে পাইনি। সেই আগের আদি প্রচণ্ড গম্ভীর, স্বল্পভাষী আর চাপা স্বভাবের। তাকে চেনা যেত না, বুঝা যেত না। এখন ও যায় না। ডক্টর আদি কি আদৌ পড়ার মতো? বন্ধুমহলের এক একজনের এক এক পরামর্শ, দুষ্টুমি, খুনসুটিতে কেটে যায় অনেক সময়। আদি আসে না। আইমি ফোন দেয়। আদি ফোন ধরার সাথে সাথে বলে, তোমরা যাও, আমি আসছি। আইমি তাই করল। মিনি ডানা ঝাপটাল। আদি গাড়ি চালাতে চালাতে মনোযোগী হয়ে বলল, এনি প্রবলেম মিনি? মিনি ডানা ঝাপটে বলল, মেলা মেলা। আদি হাসল। বলল, হ্যাঁ আমরা মেলায় যাচ্ছি। তোমার জন্য কি কিনব বলো তো মিনি? মিনি ডানা ঝাপটাল। বলল, মিষ্টি মিষ্টি। আদি চমকে উঠল। কানে বাজল, মন কেমনের দিনে আমি এক ফোঁটা বৃষ্টি। আমি সেই মেয়ে, যে ডক্টরের মিষ্টি। আদি চেহারা অন্যরকম করে বলে, মিষ্টি? মিনি ডানা ঝাপটাল। বলল, খাবো খাবো। আদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, বাঁচালে মিনি। আমি কি ভেবেছিলাম, আজ সামনাসামনি আইমির সামনে ওই শাড়ি আর চিরকুটের কথা বলতে হবে। যদি ও সরাসরি বলবে না, তার মনে হচ্ছে না সে আইমি হতে পারে। আইমি না হলেই বা কে হবে? যদিই বা আইমি হয় এত লুকোচুরি কেন? আদি নেমে পড়ল গাড়ি থেকে। ভিড়ের মাঝে গাড়ি থেকে নেমে আইমিকে খুঁজল অনেক। পেল না। ফোন দিল, কিন্তু এত চেঁচামেচির জন্য কথা শোনা গেল না। সে ফোন রেখে দিল। মিনিকে নিয়ে অনেক হাঁটল। যখনই সে কিছুটা দূরে আইমি আর তার বন্ধুবান্ধবদের দেখল ডাক দিতে চাইল, কিন্তু তার আগেই মিনি ডাক দিল, মিষ্টি মিষ্টি। আদি চমকে গেল। মিনিকে শান্ত হতে বলে বলল, মিনিকে মিষ্টি? আইমির কথা বলছো?
মিনি খাঁচার ভেতর ডানা ঝাপটে যায়। আবার ডাকে, মিষ্টি, মিষ্টি। আদি খাঁচা থেকে বের করে দেয় মিনিকে। বলে, মিনি আমাকে নিয়ে যাও মিষ্টির কাছে। মিনি ছাড়া পেয়ে উড়ে চলে যায় মিষ্টির কাছে। আদি খুঁজতে থাকে মিনিকে। মিনি বলে ডেকে উঠে। ছোট্ট ছোট্ট কয়েক ডজন চুড়ি নিল ঈশা পরীর জন্য। নিজের জন্য একজোড়া নূপুর নিল। মুনার জন্য কেনাকাটা করল। রিপের বাইকে চেপে বসল। রিপ মজা করে বলে, এইগুলো কেনার জন্য তুই এখানে এলি? ঈশা তার পিঠে দুম করে কিল বসিয়ে বলে, শুধু শুধু টাকা খরচা করে কোনো লাভ আছে? রিপ তার হাতে থাকা ব্যাগটা ঈশার সামনে ধরে। বলে, খরচা তো হলই। এখন কি হবে? ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। তোমাকে এসবকে কিনতে বলেছে রিপদা। কি কিনেছ তুমি? ঈশার রাগ দেখে হো হো করে হাসে। বাইক স্টার্ট দেয়। তার মধ্যেই ঈশার কাঁধের উপর ভারী কিছু অনুভব হতেই সে চমকে ফিরে তাকায়। ভয়, আশঙ্কায় তার গলা শুকিয়ে যায়। গাড়ির সাথে তার হৃৎপিণ্ড দ্রুতগতিতে চলতে থাকে। মিনি তার গালের সাথে গাল ঘষে শান্তভাবে ডাকল, মিষ্টি বউ। ঈশার চোখজোড়া টলমল করে উঠল। মাথার কাপড় টেনেটুনে কিছু বলার আগেই রিপ প্রশ্ন করল, এটা কি ঈশা? রিপ হঠাৎ বাইক থামানোয় ঈশা সামনের দিকে ঝুঁকে পড়ে। নিজেকে সামলে নেয় পরক্ষণে। রিপ জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? ঈশা মিনিকে শক্ত করে ধরে চেঁচিয়ে উঠে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও রিপদা। তাড়াতাড়ি, দেরি করো না। রিপ জানতে চাইল, এই পাখিটি কোথা থেকে এল? কার? মিনি অনবরত ডেকে যায়, মিষ্টি, মিষ্টি। ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। সে রিপের পিঠে হাত ছুঁড়ে বলে, গাড়ি স্টার্ট দাও, নয়তো আমি নেমে যাচ্ছি। রিপ তার কথামতো স্টার্ট দেয়। বলে, কার না কার টিয়ে পাখি? নিয়ে যাচ্ছিস? ভালো হচ্ছে। ঈশা চুপ থাকল। গাড়ি স্টার্ট দেওয়ায় স্বস্তি পেল। মিনি তারপর ও ডেকে গেল, মিষ্টি, মিষ্টি, মিস ইউ, মিস ইউ। আদি দৌড়ে এল। ততক্ষণে বাইকটি বহুদূর চলে গেল। ও শিট, নাম্বার প্লেটটাও খেয়াল করেনি সে। বাইকে বসা ছেলেটিকে, মেয়েটিই বাকে, মিনি তার সাথে কেন চলে গেল? সেসব ভাবতে না ভাবতেই তার চোখ যায় কিছুটা দূরে। কুড়িয়ে নেয় মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট সাইজের চুড়ি। মনে হয় কোনো বাচ্চার। অন্যটি একটি নূপুর। এসব ফেলে চলে গেল কেন? মিনিকে কোথায় খুঁজবে সে? আদির মাথায় চিন্তা চেপে বসল। এই ছোট্ট চুড়ি আর নূপুরটি কার?